হাওড়া মুর্শিদাবাদের পরে খোদ কলকাতার মহেশতলায় ঘটে গেল একটা সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে দেখতে পাওয়া গেল মুসলিমদের সাথে পুলিশের একটা খণ্ডযুদ্ধ চলছে। সারাদিন টিভিতে নিউজ অ্যাঙ্কাররা ব্রেকিং নিউজ বলে দেখাচ্ছেন কীভাবে ইট পাটকেল ছোড়াচ্ছে, তারস্বরে চিল্লে যাচ্ছেন, বলছেন পুলিশ কী করছে এখানে, এরা এত অত্যাচার করছে। কিন্তু কিছুদিন আগেই এই পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর যখন ডিএ অফিস অভিযান হয়েছিল, সেখানে তুমুল লাঠিচার্জ করে তাদেরকে পিটিয়ে ঠান্ডা করে দিয়েছে। তার মধ্যে কিছু শিক্ষক হসপিটালে ভর্তি হয়ে গেছিলো। আর এই ক্ষেত্রে দেখা গেল যে পুলিশ এখানে মার খেয়ে পুলিশ নিজে হসপিটালে ভর্তি গেছে। এবং এই কথাটা যে আমি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই পিয়ারতে দেওয়া এই সাক্ষাৎকারটা দেখুন। লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনারা এখানে কাজ করতে, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে। পুলিশ নিজে বলছে সে কিরম করে পালিয়ে তার প্রাণ বাঁচিয়েছে। ওখানে সে তার প্রাণের ভয়ে লুকিয়ে পড়েছিল, সেখান থেকে পালিয়ে এসছে। তার পাশে একজন মহিলা পুলিশকর্মী, তিনি নাকি আহত হয়েছেন, তিনি মাথায় ইট খেয়েছেন। একজন পুলিশ অফিসার, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তার মাথায় সেলাই পড়েছে এবং তিনি হসপিটালে ভর্তি আছেন, তার ফার্দার ট্রিটমেন্ট করা হচ্ছে। অবস্থা ভাবুন, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা ডিস্টেন্স হচ্ছে আমাদের মহেশতলার। যদি 1 ঘন্টাটাও যদি বলি সেটা খুব বেশি হবে, কারণ যদি ইমার্জেন্সিতে আসে তাহলে সেখানে কিন্তু 20 থেকে 30 মিনিটে ঢোকা যায়। এবার কলকাতা থেকে এতটা কাছে এই সমস্যা তৈরি হলো, এত লোক জড়ো হয়ে গেলো, মারামারি শুরু হয়ে গেলো, সেটা কন্ট্রোল করার মতো কি পুলিশের ক্ষমতা ছিল না, নাকি পুলিশের কাছে ফোর্স ছিল না? পুলিশের কাছে ফোর্স না থাকলে অন্যান্য থানা থেকে পুলিশ আসবে, পুলিশের রিজার্ভ ফোর্স থেকে পুলিশ আসবে, রাইট কন্ট্রোল থেকে পুলিশ আসবে, যারা থাকে বিভিন্ন পলিটিক্যাল সমস্যা হলে বা মিটিং মিছিলে দেখা যায় যে হাতে গার্ড নিজে পুলিশ দাঁড়িয়ে থাকে, টিয়ার গ্যাস মারে, স্মোক সেল মারে, ওয়াটার ক্যানন চালায়। সেই সমস্ত জিনিসগুলো কোথায় ছিল? কোনো জিনিস দেখতে পাওয়া যায়নি। প্রায় 3-4 ঘন্টা ধরে দাপাদাপি হয়েছে, ভাঙচুর করা হয়েছে, চারদিক ভেঙে মাঠ করে দেওয়া হয়েছে, দোকান বাড়ি সব কিছু ভেঙেছে। তারপরে গিয়ে বিকালবেলা 3:30টার সময় পুলিশের অ্যাকশন শুরু হয়, তারপরে গিয়ে পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আসে। তার মানে এখানে পুলিশ এতটুকু যে যাতায়াত করার সময়টা, এইটাতে পুলিশের কিছু গাফিলতি হয়েছিল। এখানে সরকারি গাফিলতি হতে পারে যে সরকার তখন ইমিডিয়েট রিয়াক্ট করতে পারেনি বা পুলিশ ইমিডিয়েট রিয়াক্ট করতে পারেনি, তাদের কমিউনিকেশন গ্যাপ হতে পারে। গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জেনে গেল যে পশ্চিমবঙ্গে এই সমস্যা শুরু হয়েছে, কিন্তু পুলিশের গাড়ি ওখানে 1 ঘন্টায় পৌঁছাতে পারলো না। এবার আসি ওখানকার সাধারণ মানুষ এই সময় কি কথাটা বলছেন সেটা দেখুন। ইট মারতে গেছে পুলিশ আসেইনি। আমার প্রায় গাড়ি ট্যাক্সির কাজ পুরো ভেঙে দিয়েছে। আমি কোর্ট থেকে ফিরছি, ওই কানখুলি স্কুলের সামনে মোর মার্কেটের ওখানে 1000 লোক, বাস রুকে দিল, নামলাম আমরা, মারতে যাই পুলিশের 2টো গাড়ি আসছিল, থামালাম, কোনো কথা শুনলো না, গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল। পার্টির লোক আমাকে এসে বাড়িতে এসে ছেড়ে দিয়ে গেল। আমার মেয়ের যদি আজকে পুরো মার্ডার হয়ে যেত কি হতো? দিদি কি করছে? বসে বসে তামসা দেখছে। উনি 144 ধারা কেন করছে? কেন কারফিউ করলো না? বাবরি মসজিদ নিয়ে যখন ঝামেলা হয়েছিল না, এই যে যখন পরিস্থিতি তৈরি হলো, আপনারা কি বাসে ছিলেন? হ্যাঁ, আমি বাসে ছিলাম। বাস তো আসতে দিল না, নামিয়ে দিলাম। একটা টোটোতে বসলাম, টোটো নামিয়ে দিল। আমাদের সামনে একটা অটো পুরো ভেঙে দিল, কানাডা ব্যাংক ভেঙে দিল। তখন পুলিশ কি সামনে ছিল? পুলিশের গাড়ি রাউন্ড মারছিল, 2টো গাড়ি ছিল। আপনারা থামানোর চেষ্টা করলেন? আমি পুলিশের গাড়িতে বলছে আমাকে রেস্কিউ করে একটু নিয়ে যান। কি বললো তখন পুলিশ? পুলিশ দাঁড়ালোই না, কোনো কথাই শুনলো না। সাধারণ মানুষের কথা অনুযায়ী তিনি ওখান দিয়ে যখন যাচ্ছিলেন, পুলিশের গাড়িকে আটকে বলেছিলেন আমাদেরকে পৌঁছে দিতে, আমাদেরকে একটু এখানটাকে টপকে দিতে। সেখানে পুলিশের গাড়ি কিন্তু কাছে নামায়নি, তারা কিন্তু গাড়ি দাঁড় করে তারা কিন্তু সেখান থেকে শীতে চলে গেছে। তাকে বাসায় সাধারণ কিছু পাড়ার ছেলে মেয়ে এবং সেখানকার পার্টি কর্মচারী, এটা তার কথা অনুযায়ী। এবং তিনি সেখান থেকে বেরিয়ে আসেন ওদের হেল্পে, এবং তিনি কোয়েশ্চেন করেন যে তাহলে আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের পুলিশ তারা কি করছে, যারা রায়েট করছে তাকে কেন আটকাতে পারছে না? এইখানে কোয়েশ্চেন আসে সরকারের কতটা ইচ্ছে আছে। কারণ এর পরবর্তী যেটা বলবো সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘিরে এটা হয়েছে, সেই ঘটনাটা দেখুন। একটা তুলসী বেদি তৈরি করা হচ্ছে, সেটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে ইট দিয়ে পুলিশের সামনে। পুলিশ আটকালো তাকে,
তারপরে সেখানে একটা ব্যারিকেডকে ছুড়ে দেওয়া হলো, সেই ব্যারিকেডটা ছোড়ার পরে একটা হই হই শুরু হলো। তার পরবর্তী ছবিটা দেখুন এইটা, যেখানে দেখা যাচ্ছে লাথি মেরে, জিনিসপত্র দিয়ে মেরে, ইঁট দিয়ে মেরে সেই তুলসীটা ভেঙে মাঠ করে দেওয়া হচ্ছে। এবার আপনি ভাবছেন এটা একটা ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে আসতে সময় লাগবে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এই যে ঘটনাটা ঘটেছে সেটা থেকে থানার যে দেওয়ালটা, পুলিশের থানার যে গেটটা, তার ডিস্টেন্স বড় 10 থেকে 20 ফুট। এই 10 থেকে 20 ফুট থানার ডিস্টেন্সে, মানে থানার গেট থেকে 20 ফুট ডিস্টেন্সে একটা তুলসী বেদি ভাঙা হচ্ছে, সেখানে লোক এসে ঝামেলা করছে, সেটা আটকানোর জন্য পুলিশ নাকি কাজ করতে পারছে না। পুলিশের গাড়ি জ্বলছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, বাইক জ্বলে যাচ্ছে, পুলিশ চুপচাপ বসে আছে, পুলিশ সরে যাচ্ছে, পুলিশ প্রাণের ভয়ে পালাচ্ছে, কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করতে পারছে না। 3 থেকে 4 ঘন্টা লেগে আছে। তার মানে হয় আমাদের যাতায়াত অবস্থা খারাপ, না হলে আমাদের মেন্টালিটি আছে যে না ভাই যেটা হচ্ছে এটা হোক, এখন কিছু করা যাবে না, একটু বাদে এটাকে নিয়ে ব্যাপারটা দেখা যাবে। এইবার এই ঘটনায় অলরেডি 41 জন গ্রেপ্তার হয়েছে এবং রাত্রিবেলা একজনকে গ্রেপ্তার করা হয়, যাকে বলা হচ্ছে সে নাকি বোম তৈরির মশলা নিয়ে যাচ্ছিল এবং তিনি নাকি RSS এর অ্যাক্টিভ একজন কর্মী। এবার RSS যদি এখানে যুক্ত থাকে তার মানে বাই ডিফল্ট যুক্ত হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি, কারণ তারা RSS হচ্ছে তাদেরই একটা মানে কোর ব্রাঞ্চ হচ্ছে RSS থেকেই সেখানকার লিডারদের দেখতে পাওয়া যায়। যদি RSS এখানে যুক্ত হয়, এই মন্দিরটা তৈরি করেছিল নাকি RSS এর একজন তৈরি করিয়েছে তারা। এই যে মন্দিরটা তৈরি হয়েছে লোকাল আর একজনের কথা অনুযায়ী, এই যে দেখানো হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সাম্প্রদায়িক সমস্যা হয়েছে, সেই লোকাল যে একটা মানুষ তার বক্তব্য অনুযায়ী পুরোটাই মিথ্যে, এখানে ঘটনাটা এরকম কিছুই হয়নি। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন, আমাদের এই মেটিয়াবুরুজের মানুষ একরকম জানি, আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে, যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের, এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি। এখানে হয়েছে কি, ফটক বাজার, এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায়, হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায়। বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে, ফুটপাতে দোকানদার বসে সেসব জায়গা আছে, ফুলওয়ালা বসে, ফলওয়ালা বসে, বাজারের ভিতরে না বাজারের বাইরের, বাজারে ঢোকার মুখে মন্দির আছে, ওইখানে একটা ফলওয়ালা বসতো, দীর্ঘদিন থেকেই বসে, আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে। সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায়। গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয়, সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়। এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে, রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে 2 মিটার দূরে। রবীন্দ্রনগর থানা জানে যে এটা ওখানে যারা যারা বসে, থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে, তারা জানে না ওখানে কারা বসে। সেই জায়গায় একটা বেদি তৈরি হলো, বেদি মতো তৈরি করা হলো, সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো, যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ। তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে। এই সোমবারে মানে ঈদের 7 তারিখের আগে ছিল না এটা। 7 তারিখে ঈদ হয়েছে, 8 তারিখ রবিবার, 9 তারিখ সোমবার, এই 9 তারিখ রাত্রে এই ঘটনা ঘটে। তার আগে ওখানে কোনো গাছ ছিল না, ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না। পুলিশ সেটা বলুক, পুলিশ CBI CID তদন্ত করে জানাক যে ওইখানে কী ছিল। তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ, তার ধর্মের কথা আমি বলছি না, যদিও সে ধর্মে মুসলিম, কিন্তু আমি বলছি না তার কথা, গরিব ফলওয়ালা ওখানে বসে খায়, প্রচুর ফুটপাতে সব বসে ব্যবসা করে খাচ্ছে। সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল, তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে, এই আমাদের মুসলিম মানুষরা, তারা জানে এটা ফুল গাছ, তো ওইটা লাগিয়ে দেওয়া হলো। এই পরিকল্পনা করলো কারা? এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে। RSS বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো, তাহলে কী হবে, এটা কেউ ছুঁতে পারবে না। এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে, যেটা RSS বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে। আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের এই সরকারের পুলিশ। পুলিশ কেন ওইখানে যখন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে, ওটা কেন পুলিশ আটকালো না? কেন ওই জায়গাটা, ওটা তো বাজারে ঢোকার রাস্তা, ফলওয়ালা দিনের বেলা সকালে বসে উঠে যায়, বাকি ফাঁকা থাকে, ওখানে কনস্ট্রাকশন হবে কেন? মানে পুলিশের গাফলতি একটা দেখতে পাওয়া যায়। পুলিশ পুরো 100% পুলিশের গাফিলতি, কেন সহযোগিতা আছে বলবো, তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না। গাছের পাতা নড়ে না। ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে, পুলিশ আছে, তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না। সেইখানে একটা কনস্ট্রাকশন কী করে হয়ে গেল? এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলওয়ালা যখন সেই জায়গায় বসতে যায়,
তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয়। যারা এই কনস্ট্রাকশনটা করেছে তারা ফলওয়ালাকে বাধা দিতে যায়, ফলওয়ালা চেঁচামেচি করে, তাতে জনসাধারণ জড়ো হয়ে যায়। তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো। এই কথাটা বলতে, এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায়। আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে। তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেবো, তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো, তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না। পুলিশ এটাকে বাড়তি দিল, শুধু বাড়তে দেওয়া নয়, প্রায় ঘন্টা 3 ধরে এই জিনিস পুলিশের পক্ষ থেকে। কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা অ্যাকশন নিয়েছে। পুলিশের অ্যাকশন শুরু হয়েছে 3:30 4টে। ঘটনা শুরু হয়েছে 11টা 11:30। আচ্ছা, তখন ওই ফোর্সের কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু যারা এখানে আমরা দেখেছি, যে ছিলাম আমরাও, তৃণমূলের এমএলএ কাউন্সিলর তারা এসেছিলেন, তারা এসে তো ঝামেলা কমাতে পারলেন না। তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন, অভিষেক ব্যানার্জিকে ফোনও করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান, এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার। ওখানে একটা ফলওয়ালা বসতো, ওই যে পেছনে মন্দিরটা, ওই মন্দিরটার সামনেটা যেখানে বেদিটা করেছে ওখানে ফলওয়ালা বসতো, সে ফল বিক্রি করতো। সেই ফলওয়ালার ওখানটা যখন সে ঈদের ছুটিতে বাড়ি যায়, সেখানে একটা তুলসী বেদি তৈরি করা হয়। একটা তুলসী বেদি বাড়িতে হয়, সেটা তৈরি করা হচ্ছে রাস্তার ধারে, কোনো ব্যাপার নেই। এই তুলসী বেদিটা যখন তৈরি করা হয়, তারপর যখন ফলওয়ালা আসে সেখানে বসতে গিয়ে দেখে জায়গাটা নেই, তখন শুরু একটা বচসা। সেই বচসা শুরু হওয়া থেকে একটা ব্যাপার হয়, সেখানে বলা হয় যে জয় শ্রীরাম বললে তোমাকে এখানে বসতে দেবো। এবার ভাবুন, মাইনরিটি এলাকায়, মুসলিম এলাকায় আপনি কি বলছেন জয় শ্রীরাম বললে তোকে ব্যবসা করতে দেবো? ঝামেলা তো হবেই। সেখান থেকে ঝামেলা শুরু হয়। পুলিশ সেই ঝামেলা আটকাতে তখন পারেনি। পুলিশ যখন ঝামেলা আটকাতে পারছে, অনেক লোক জড়োচ্ছে, পুলিশের ইমিডিয়েট দরকার ছিল যে ব্যাকআপের জন্য ফোর্স টাকা, ঝামেলা হতে পারে, রাইট কন্ট্রোলের লোক আসতে পারে। 144 ধারা জারি করলে লোক তো তখন মানবে না। লোককে সব যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে ইমিডিয়েট ফোর্সে সবাইকে ঠান্ডা করতে হবে। সেটা করা যায়নি, টানা ভাঙচুর হয়েছে, চারিদিকে দোকানপাট সব কিছু বাজারপত্র ভেঙে দিয়েছে। এই সমস্ত কিছু হওয়ার পরে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে, এই পার্টিকুলার ঘটনাটা, এই যে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে যেটা দেখা হচ্ছে, যেখানে হিন্দুরা বলছে যে আমাদের ধর্মীয় ভাবেকে আবার আঘাত করছে, বিজেপির থেকে প্রচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো হিন্দু সেফ নয়, পশ্চিমবঙ্গে কোনো মানুষ সেফ নয়, কারণ মুসলিমরা পশ্চিমবঙ্গে অত্যাচার করছে আর তৃণমূলে আশ্রয় নিয়ে তারা অত্যাচার করছে। তৃণমূল এবারে কিচ্ছু বলতে পারে না, কারণ যখন মুর্শিদাবাদ ঘটনা ঘটেছিল তখন অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন আমার এলাকায়, ডায়মন্ড হারবার এলাকায় যদি এই ঘটনা ঘটে তাহলে পুলিশকে অর্ডার দেবো একদম কপালে টিপ করে গুলি মারতে, যাতে আর দুজন সাহস করতে না পারে এরকম ধরনের ঘটনা ঘটানোর জন্য। কিন্তু কালকে পুলিশ তো গুলি মারা দূর, পুলিশ সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। দেখুন, গুলি মারাটা আমি কখনো অ্যাকসেপ্ট করি না, কারোকে প্রাণে মারাটা আমি কখনো মন থেকে মেনে নিতে পারি না, কারণ দোষ যতই হোক তাকে অ্যাটলিস্ট তখন ঠান্ডা করা দরকার, তারপরে তার একটা প্রপার ট্রায়ালের মধ্যে তার বিচার হওয়া দরকার। গুলি মেরে ইনস্ট্যান্ট বিচারের পক্ষে আমি নয়, কারণ ঝগড়া কেউ লাগিয়ে যায় আর সেখানে ফেঁসে যায় অন্যান্য মানুষ যারা সেটা জানেও না কি হয়েছে। এই ঘটনা যখন হয়েছে, পুলিশ অ্যাটলিস্ট ওখানে অ্যাকশন নিতে পারতো, তার মানে পুলিশ কোনো দিক থেকে ব্যর্থ হয়েছে, পুলিশ মন্ত্রী কোনো দিক থেকে ব্যর্থ হয়েছে, এবং এই ঘটনাটাকে বিজেপি পুরোপুরি ক্যাপিটালাইজ করছে, পুরোপুরি পাবলিশ করা হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার, যেখানে মুসলিমরা হিন্দুদেরকে পেটাচ্ছে, তাদের মন্দির ভাঙছে, তাদের উপর অত্যাচার করছে। কিন্তু আপনি বাড়িতে বসে ভাবছেন যে ঠিক আছে মুসলিমরা মারছে, তার মানে আমরা বিজেপির কাছে যাবো। কিন্তু ঘটনাটা বোঝার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গে ভোট আসছে, সেই ভোটেতে যে ইস্যু হওয়ার কথা ছিল করাপশান, ভোটে যে ইস্যু হওয়ার কথা ছিল শিল্পোন্নয়নে অবনতি, ভোটে যে ইস্যু হওয়ার কথা ছিল আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ভোটে যে ইস্যু হওয়ার কথা ছিল ডাক্তার বা হসপিটালগুলোর এই খারাপ কন্ডিশন, সেখানে ভোটের ইস্যু হয়ে যাবে হিন্দু, ভোটের ইস্যু হবে মুসলিম, যেখানে একদল মুসলিমদের দিকে একদল হিন্দুদের দিকে। আর এই জিনিসটা কিন্তু সমস্ত নিউজ চ্যানেল, একদিকে থাকছে মমতা ব্যানার্জি, একদিকে থাকছে শুভেন্দু অধিকারী, একদম দুজনকে দুই দলের পরিপন্থী হিসাবে দেখিয়ে তারা প্রচার চালাচ্ছে। এবং এই বাইনারি যে ক্রিয়েট হবে তাতে লাভ হবে কাদের? এক তৃণমূলের, এক বিজেপির। কিন্তু আসল যে কোয়েশ্চেন, আসল যে সমস্যা, সেগুলো কিন্তু সবাই ভুলে যাবে। সবার মনে থাকবে শুধু হিন্দু এবং মুসলিম দাঙ্গা হচ্ছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। প্রিভিয়াসলি দাঙ্গা হলে পশ্চিমবঙ্গে কেউ সাহস করতো না বেরোতে, কারণ পরিষ্কার গভর্নমেন্টে অর্ডার থাকতো পুলিশের যে রায়াট হলে মাথায় গুলি মারবে, কারুককে ছাড়বে না, পিটিয়ে ঠান্ডা করে দেবে। আর এখন রায়াট হলে যারা রায়াট করে তারা দিব্যি বুক বাজিয়ে রায়াট করে ভাঙচুর করে দিয়ে চলে যায়, তারপরে পুলিশ সবাইকে একজন একজন করে ধরে
থানায় ভরতে থাকে। ভাঙার যখন হয় সময়টা, যখন মারামারির সময় হয়, তখন পুলিশ কিন্তু দিব্যি একটা শান্ত জায়গা নেয়। মুর্শিদাবাদের ক্ষেত্রেও তাই দেখা গেছে, এই ক্ষেত্রেও তাই দেখা গেল। এবার পরবর্তীকালে এই ঘটনাটা কী দিকে যাবে, পরবর্তীকালে যারা এই ঘটনাটা ঘটানোর জন্য যারা কনস্পিরেসিটা তৈরি করে, যারা এই ঘটনাটা পুরো ঘটনার পিছনে দায়ী, তারা কতজন ধরা পড়বে, তারা কতজন জেলে যাবে, কতদিন বাদে আমরা বুঝতে পারবো যে হিন্দু মুসলিমের নাম করে কিছু পলিটিক্যাল লোক আমাদেরকে ভুল পথে চালনা করছে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থটা চরিতার্থ করার জন্য। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখাবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।